ব্যাগ গুছিয়ে আবার কোথায় রওনা দিয়ে দিলাম। এবারের গন্তব্যস্থল বীরভূম। চলেছি মায়ের বাড়ি, মায়ের সঙ্গে দেখা করতে। তাই সকাল হতে না হতে সপরিবারে বেরিয়ে পড়েছি বীরভূমের উদ্দেশ্যে। ওঠ, সিঁড়ি দিয়ে নিয়ে চ, ওঠ। উঠবি তো ওপরে? ওঠ। জানি না, দেখতে হবে। আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো ট্রেন ধরতে আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। সকাল 11:52 ট্রেন। আমাদের ট্রেনটা ছিল 5 নম্বর প্ল্যাটফর্মে। 52তে টাইম থাকলেও ট্রেন ঢুকলো 3 মিনিট লেট, মানে 11:55। তেভাগা এক্সপ্রেস। এই ট্রেনটার একটা সুবিধা হচ্ছে ট্রেনটা খুব কম স্টেশনে হল্ট করে। ট্রেন আসতে যথারীতি আমরা উঠে পড়েছি কামরায়, নিজের নিজের সিটে। তবে এবারে জানো তো একটু মনটা খারাপ হলো। ট্রেনে উঠে আমরা যে হিসেব করে টিকিট করেছিলাম, উঠে দেখলাম একটু এলোমেলো হয়ে গেছে। 2টো টিকিট পাশাপাশি আর 2টো টিকিট সিঙ্গেল সিঙ্গেল করে পড়েছে। প্রথমটা একটু অসুবিধা হলো, পরে সেটা ম্যানেজ হয়ে গেছিল। মানে ট্রেন ছাড়ার আগেই বোঝা গেল রিকের পাশের যে সিটটা, সেই সিটের ভদ্রলোক উঠবেন বর্ধমান থেকে। অর্থাৎ রিক আর রিভু পাশাপাশি বর্ধমান পর্যন্ত বসে আরামসে চলে যেতে পারবে। ফলে নিশ্চিন্ত মনে মায়ের নাম নিয়ে যাত্রা হলো শুরু। আর এদিকে আমাদের 3 জনের সিটে আমাদের পাশে যে সহযাত্রী বোনটি বসে আছে, তারও গন্তব্যস্থল রামপুরহাট। সে ওখানকারই মেয়ে, ওখানে তার বাপের বাড়ি। সেও চলেছে তার মা বাবার উদ্দেশ্যে। কথা বলতে বলতে দক্ষিণেশ্বর পার করছি। দক্ষিণেশ্বর ব্রিজটা এলেই না মনটা কেমন নস্টালজিক হয়ে যায়, সে ট্রেনেই যাই বা বাসে বা গাড়িতে। আসলে আমার মামা বাড়ি বালি। ছোটবেলায় মায়ের সঙ্গে ট্রেনে চড়ে এই রাস্তা ধরে যাওয়ার স্মৃতি জীবনের অনেকগুলো পাতায় ভর্তি হয়ে রয়েছে। সেটা একটা আলাদাই মজা। বলতে বলতেই আমরা বালি হল্ট ক্রস করলাম। ট্রেন ছুটে চলেছে আপন গতিতে, আর এখানে রিক রিভু দুজনে আনন্দে মজা করতে করতে চলেছে। আমরাও জমিয়ে গল্পের আসর বসিয়ে দিয়েছি। জানো তো, দূরপাল্লার যাত্রায় সহযাত্রী মনের মতো হওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আর বাইরে দিয়ে চোখটা যেতেই চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। দুপাশে শুধু সবুজ আর সবুজ। তবে একটা মজার কথা, আমি কখন যেন একটা ঘুমিয়ে পড়েছিলাম। আসলে এত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রয়েছি। আজ বেশ কিছু মাস, বলতে গেলে প্রায় 1 বছর, এমন একটা ঝড় ঝাপটা সামলাতে সামলাতে প্রচণ্ড ক্লান্ত। তাই দু চোখে নরম সবুজের ছোঁয়া পেতেই
কখন যেন পৌঁছে গেছি ঘুমের দেশে। কাউন্টারের কাছে ঘুম ভাঙতে দেখি রামপুরহাট স্টেশন। ওই যে অটো, চলো এটা ওঠাতে হবে তো সিঁড়ি দিয়ে, এটা ওঠাতে হবে তো সিঁড়ি দিয়ে, এটা ওঠাতে হবে তো সিঁড়ি দিয়ে, চলো। ঘুরতে হবে, 11 জন হয়ে যাবে, একটা দূরে এই রাখ 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 রাখ, এই রাখ 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 ভারিয়েছে, রাখ 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 রাখ। আমার এই দুই সুপুত্তুর এখন নিজেদেরকে অনেকটা বড় ভাবে, তাই বাইরে বেরোলে লাগেজের দায়িত্ব, ঘরের চাবির দায়িত্ব, এগুলো সব নিজেদের কাঁধে রাখতে চায়। এগুলো বেশ মজাই লাগে, আমরা খুব এনজয় করি, তবে সাবধানতাও অবলম্বন করতে হয় বটেই। অন্যদিকে ততক্ষণে আমাদের জন্য বাইরে অপেক্ষা করছে আমাদের সারথি, এখানকারই এক অটো দাদা। সেই অটোতে উঠেই রওনা দিলাম মায়ের বাড়ি। হ্যাঁ, মা কিন্তু আমার একার মা নয়, এই মা হলো আমাদের সবার মা, জগতের মা, জগৎ জননী মা তারার উদ্দেশ্যে। স্টেশন ছাড়িয়ে এই রাস্তাতে উঠলেই মন যেন আরও বেশি ব্যাকুল হয়ে যায়। মনে হতে থাকে এই পথ কেন হয় না গো শেষ। মন যেন ধৈর্যের বাঁধ ভেঙে দেয়, উথাল পাথাল হতে থাকে। মনে হয় কতক্ষণে পৌঁছবো আর দু চোখ ভরে দেখব মায়ের সেই নির্মল রূপটা। দাদা ফাইভ, দাদা ফাইভ উঠে গেছে, সিক্সে মা মনে একটা অদ্ভুত তৃপ্তি, অবশেষে ঘটতে চলেছে বহু প্রতীক্ষার অবসান। রওনা দিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। আছে টোটো দেখেছিস? কই? ও হ্যাঁ ঠিক বলেছিস, দাঁড়াতে একটুখানি। ওই তো ঢুকলো না, ওনার সাথে কথা বলছে একটা টোটো। আমরা যেদিন এসেছিলাম সেদিনটা ছিল 27শে ফেব্রুয়ারি, আর ঠিক তার আগের দিন অর্থাৎ 26শে ফেব্রুয়ারি ছিল গুরু বামদেব বাবার জন্মদিন। তাই গোটা মন্দির চত্বরটা আলো দিয়ে ঝলমলে সাজানো, আর মন্দিরের ঠিক বাইরে রয়েছে বামদেব বাবার একটা ছোট্ট মন্দির, সেখানে সাড়ম্বরে সেদিনও চলেছে পুজো, ভোগ বিতরণ। আমরা এগিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে মায়ের জন্য একটা সুন্দর মালা কিনলাম, আর ভেতরে গিয়ে ডালাটা নেব। বামদেব বাবার জন্মদিনের পাশাপাশি আজকের দিনটা ছিল অমাবস্যা, যার ফলে লোকে লোকারণ্য, পা ফেলার জায়গা নেই। ভিড় ঠেলে আমরা এগিয়ে চললাম মন্দিরের ভেতরে। এখানে লাইন দিয়ে ঠাকুরের ডালার দোকান, মিষ্টি, ধূপকাঠি, যা যা লাগে সেগুলো
এখান থেকেই গুছিয়ে নিয়ে নেব। সকল পুজোর উপকরণ গুছিয়ে নিয়ে ঠাকুরমশাইয়ের সঙ্গে আমরা এগিয়ে চলেছি নাট মন্দিরের উদ্দেশ্যে। আমাদের চারজনেরই মনের ভেতর তখন উথাল পাথাল, কতক্ষণে পৌঁছবো মন্দিরের ভেতর, আর মায়ের বুকে একটু মাথা রেখে প্রাণটা জুড়িয়ে নেব। নিশ্চিন্তে নির্বিঘ্নে পুজো শেষ করে মায়ের কাছে মনের কোণে জমে থাকা সকল অভিমান, অনুরাগ, অনুযোগ সমস্ত কিছু জানিয়ে বেরিয়ে এলাম আস্তে আস্তে বাইরে। এবার ভেতরের বাকি সব মন্দিরের দর্শন এক এক করে সেরে ফেললাম। তারপর আবার ভিড় ঠেলে একদম মন্দিরের বাইরে। ফেরার পথে গেছিলাম বামদেব বাবার মন্দিরে পুজো দিতে। সেখানে ভোগ বিতরণ হচ্ছিল, ওখানে দাঁড়িয়ে একটুখানি ভোগ নিলাম। তবে এটা কিন্তু বামদেব বাবার আসল মন্দির নয়, মানে যেটাকে বলা হয় বামদেব বাবার আশ্রম, সেটা হলো আটলায়। এর আগে গেছি, কিন্তু এবার আর যাওয়ার সুযোগ হলো না, কারণ সময়ের অভাব। তবে কলকাতা থেকে যাওয়ার সময় ঠিক করে গেছিলাম আসার আগে মায়ের একটা ছবি নিয়ে আসব। মন্দির চত্বরে যেসব দোকানগুলো আছে সেসব দোকানগুলোয় খুঁজতে খুঁজতে মনের মতো একটা ছবি পেলাম। ওইটা বাদ দিয়ে এইটা দুটোই নেবে। এটা 200 আর ওটা 100 টাকার ডিফারেন্স। এটা হলেই তো বোধহয় হয়ে যাবে না, নাকি ওটা নেবে? দেখো, মাকে জড়িয়ে পুজো দিতে গিয়ে আমার সারা গা মুখ আলতা সিঁদুরে লাল হয়ে গেছে। আমার কেনাকাটা শেষ হতেই এবার বায়না এই দুই মহারাজের। ওদের বায়না বা ওদের ডিমান্ড খুব ছোট ছোট। কোথায় একটা পেন নেব, কোথায় একটা ডুগডুগি নেব, তাতেই ওরা খুশি। রিভু প্রথমেই দোকানে দাঁড়িয়ে বেছে নিয়েছে নিজের জন্য একটা পেন, যেটার মাথায় একটা সিজার লাগানো আছে, মানে পেনের ক্যাপটা হচ্ছে একটা সিজার। এবার নিজেরটা যেই বাছা হয়ে গেছে, ওর দায়িত্ব এবার দাদাকে পেন বেছে দেওয়া। কিন্তু দাদার এখানে যে সমস্ত পেন রয়েছে সেগুলো খুব একটা পছন্দ নয়, কারণ তার বক্তব্য সে এখন একটু বড় হয়ে গেছে আর এগুলো ছোটদের পেন। নিজেদের টুকটাক কেনাকাটাগুলো শেষ করেই এবার পালা বিশেষ একজনের সাথে দেখা করার। অনেকক্ষণ সে প্রতীক্ষায় বসে আছে। আমরা যখন গেছি রাস্তা দিয়ে, তখনই সে আমাদের দেখতে পেয়েছে। এই হলো এখানকার বিখ্যাত প্যারার দোকান কাকাতুয়া, তার কর্ণধার বলতে পারো। এনার নাম মিষ্টি। শুধু নামে নয়, স্বভাবেও খুবই মিষ্টি। যেমন পাকা তেমন আলাপি। যাকে এনার মনে ধরে তার কিন্তু এনার চোখ এড়িয়ে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এখানে এলে এনার সাথে ঝাড়া 1 ঘন্টা আড্ডা দিয়ে তবে আমরা যেতে পারি। দেখতে দেখতে কোথা থেকে একটা গোটা দিন কেটে গেল। এবার বাড়ি ফেরার পালা। আজ 28শে ফেব্রুয়ারি। আমাদের ট্রেন বিকেল 5:30টায়, গণদেবতা। সারাদিনের ক্লান্তি, সারাদিনের সমস্ত কিছু আড্ডা গল্প সব কাটিয়ে খাওয়া দাওয়া সেরে বেরোতে বেরোতে সত্যি প্রত্যেকবারই খুব দেরি হয়ে যায়। তখন আর কারোর সাথে কোনো কথা বলার মতো সময় থাকে না।
কোনো রকমে আমরা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চলেছি ট্রেন ধরার তাগিদে। অলরেডি ট্রেন কিন্তু স্টেশনে ঢুকে গেছে।